অনেক দিন আগের কথা। কুসুমহাটি নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে সুবর্ণা নামের একজন মহিলা তার দুই ছেলে মেয়েকে নিয়ে বাস করত। ওদের বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর থেকে সুবর্ণা অনেক কষ্টে তার দুই ছেলে মেয়েকে মানুষ করেছে। সুবর্ণার বড় মেয়ের নাম ছিল রাইসা, আর ছোট ছেলের নাম ছিল রবি। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সুবর্ণা তার দুই ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারেনি। ওরা সব সময় ওদের পড়ালেখার শিক্ষা আর টাকার বড়াই করত। ওদের মায়ের কথা কখনোই শুনতো না। সুবর্ণার মেয়ে রাইসা একটা পার্লার দেয় গ্রামে। সেই পার্লারটার বেশ সুখ্যাতি ছিল। গ্রামের সবাই সেই পার্লারে আসতো সাজগোজ করতে। একদিন রাইসা এসে ওর মাকে বলে, মা, আমার আর গ্রামে থাকতে মোটেও ভালো লাগে না। গ্রামে এত গরম, আর তার উপরে আমি এত ভালো একটা পার্লারে বিউটিশিয়ান, সেখানে আমি কেন এই গ্রামে পড়ে থাকবো? আমি শহরে চলে যাব, আর আমার সাথে রবিও যাবে। শহরে আমি একটা বড় মডার্ন পার্লার খুলবো, আর সেখানে আমি অনেক আনন্দ করতে পারবো, অনেক টাকাও আয় করতে পারবো। তবে হ্যাঁ মা, তোমাকে আমি শহরে নিতে চাচ্ছি না। তুমি এখানেই থাকো, কারণ তোমার বয়স হয়েছে। তোমাকে নিয়ে টানাটানি করা আমার পক্ষে সম্ভব না। কি বলছিস তুই এসব মা? তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? তোদের দুই ভাই বোনকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি এই দিন দেখার জন্য, যেন একদিন তোরা দুই ভাই বোন আমাকে ছেড়ে চলে যাস। মানুষ সন্তান বড় করে তাদের বৃদ্ধ বয়সে তাদের সঙ্গে থাকার জন্য, আর তোরা কিনা আমার এই অবস্থায় আমাকে ছেড়ে শহরে চলে যাবি বলছিস? যাস না মা, আমি যে একা হয়ে যাব, যাস না। মা, তুমি শুধু তোমার কথা কেন চিন্তা করছো? আমার তো একটা ফিউচার আছে নাকি? আমার ক্যারিয়ার এই গ্রামে থাকলে কি করে হবে? গ্রামে কোনো ক্যারিয়ার হয়? শোনো, তোমার তো চিন্তা করার দরকার নেই। আমি শহরে গিয়ে ভালো করে সেটেল হয়ে যাই, তারপর আমি তোমাকে ডেকে নেব। ততদিন তুমি নিজে নিজে ম্যানেজ করে নিও। আর হ্যাঁ, টাকা পয়সা তোমার কাছে তো কিছু জমানো থাকতেই পারে। আর যদি তাও না হয়, মানুষের কাছ থেকে চেয়ে টেয়ে নিও, বুঝেছো? আমাকে বিরক্ত করো না। আমি এখন গিয়ে নতুন করে পার্লার খুলবো, আমার অনেক খরচ, তাই তোমাকে আমি কোনো খরচ দিতে পারবো না। আর রবিকে তো সাথে করে নিচ্ছি আমি, তাই রবির সকল খরচও আমাকেই দিতে হবে। তুমি বাড়ির সামনে শাকসবজি চাষাবাদ করে কোনো রকমে নিজের দিন চালিয়ে নিও। আমি এখন যাচ্ছি, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, আর বাসের টিকিট কাটাও আছে। আমার আবার 3টার পরে গেলে দেরি হয়ে যাবে। এই বলে রাইসা ওর ভাই রবিকে নিয়ে বাড়ি থেকে চলে গেল। আমার মেয়ে আর ছেলে আমার সাথে এটা কি করে করতে পারলো? আমি এত কষ্ট করে ওদের মানুষ করেছি। ঠিক আছে, ওই পার্লার তো আমি ওকে খুলে দিয়েছিলাম। পার্লারের কাজ তো আমার কাছেই শিখেছিল। এখন থেকে ওই পার্লারে আমি সাজগোজ করাবো, আমি ফেসিয়াল করাবো, আমি ওর থেকেও ভালো করে পার্লার চালাবো। এই ভেবে সুবর্ণা পার্লারে গেল নিজেই ফেসিয়াল করানোর জন্য। আর তখন সেই দোকানের মালিক এসে হাজির। এই যে আপা, আপনি এই পার্লারের এই মাসের ভাড়া দিন। আপনি কিন্তু এই মাসের ভাড়া দেননি। কি বলছেন? আমার মেয়ে তো এই পার্লার চালায়, ভাড়া তো ওরই দেওয়ার কথা। আমি এখন হুট করে কি করে ভাড়া দেব? আমার কাছে তো কোনো টাকা নেই। শুনুন, আপনার মেয়ে চালায় না আপনি চালান, এটা আমার দেখার বিষয় নয়। আমি এই দোকানটা ভাড়া দিয়েছিলাম আপনার মেয়ের কাছে। আপনার মেয়ে যেহেতু নেই, তার মানে আপনি এই পার্লারের এখন মালিক, তাই আপনাকেই ভাড়া দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে আমি ভাড়া না পেলে এখান থেকে আপনাকে বের করে দেব, মাথায় থাকে যেন। এখন আমি কি করব? আমার মেয়েটা যে আমাকে এমন বিপদে ফেলে যাবে, আমি তো কিছুতেই ভাবতেও পারিনি। হায় আমার পোড়া কপাল! আমার জীবনে এতই দুঃখ লেখা ছিল। হে ঈশ্বর, আমাকে সাহায্য করো। তারপর সুবর্ণা পার্লারের সামনে 50% ডিসকাউন্টের একটা বোর্ড লাগিয়ে দিল। আর সেই বোর্ড দেখে সবাই ফেসিয়াল করাতে এলো। কিন্তু সুবর্ণা ঠিকমতো চোখে দেখতে পেত না, তাই ভুলভাল ক্রিম মিশিয়ে পার্লারে সাজাতে শুরু করলো, ফেসিয়াল করানো শুরু করলো। কিন্তু সবকিছুই ভুল হচ্ছিল, তাই যারা যারা ফেসিয়াল করালো পরদিনই তাদের মুখে বড় বড় গোটা উঠে গেল। তাদের মধ্যে একজন ধনী গুন্ডার মেয়ে ছিল। সে পরদিন পার্লারে এসে হাজির। এই বুড়ি, তোর এত বড় সাহস! তোর এখানে মেকআপ করিয়ে আমার মেয়ের মুখে গোটা উঠে গেছে। আগামীকালকে আমার মেয়ের বিয়ে, তোর কারণে আমার কত বড় ক্ষতি হয়ে গেল। আমার মেয়ে কেঁদে কুল ভাসাতে পারছে না। তুই এখন এখান থেকে বের হয়ে যা বলছি। আমার মেয়ের কালকের বিয়ে যদি তোর জন্য পণ্ড হয়, তোকে আমি জেল হাজতে ভরবো, এটা মাথায় রাখিস।
আমাকে ক্ষমা করে দিন। আমি ইচ্ছা করে কিছু করিনি। আমি তো আমার মেয়ের কোনো ক্ষতি করিনি, তাও আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। তাই তো আমি বাধ্য হয়েই পার্লারে ওকে সাজাচ্ছিলাম। আমাকে ক্ষমা করে দিন। আমি কালকে আপনার মেয়ের জন্য ওর বিয়েতে যাব। ওর মুখের ওই গোটা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি, আমাকে একটা দিন সময় দিন। ঠিক আছে, কালকে যদি আমার মেয়ের বিয়েতে আমার মেয়ের চেহারার ওই গোটা না ওঠে, তাহলে তোকে আমি পুলিশে দেব, মাথায় রাখিস। এই বলে সে চলে গেল। এদিকে সুবর্ণা পড়ে গেল চিন্তায়। সে ভাবলো যে করেই হোক জঙ্গল থেকে কিছু জড়িবুটি খুঁজে আনবে, যা দিয়ে সে এই সমস্যার সমাধান করবে। এই ভেবে সে চলে গেল জঙ্গলে, কিন্তু কোথাও সেই জড়িবুটির গাছগুলো খুঁজে পাচ্ছিল না। আমি যেই জড়িবুটিগুলো জানতাম ওগুলো তো খুঁজে পাচ্ছি না। এখন কি হবে? ওই মেয়ের বাবা তো আমাকে ছাড়বে না। হে ঈশ্বর, আমাকে এবারের মতো বাঁচাও, সাহায্য করো। তখনই আকাশ দিয়ে উড়ে একটা পরী যাচ্ছিল। পরী তখন বলতে লাগলো, আহারে, এই মহিলাটার তো অনেক কষ্ট। এই মহিলাকে সাহায্য করতেই হবে, তবে তার আগে এর একটা পরীক্ষা নেওয়া দরকার। এই ভেবে পরী একটা বৃদ্ধার রূপ ধারণ করলো, আর সে হাঁটতে হাঁটতে তার ব্যাগে 1000 স্বর্ণ মুদ্রা রেখে সেটা নিয়ে সুবর্ণার সামনে দিয়ে ফেলে চলে যাচ্ছিল। এ কি? এ তো 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে মনে হচ্ছে। এটা বুড়িমা ফেলে যাচ্ছেন কেন? ও বুড়িমা, আপনার এই থলেতে তো অনেক স্বর্ণ মুদ্রা, এগুলো তো ফেলে যাচ্ছেন। কি বলছো? স্বর্ণ মুদ্রা ফেলে যাচ্ছি? তুমি তো বড্ড ভালো মানুষ। তা তুমি আমাকে বললে কেন? এগুলো তো তুমি নিজের কাছেও রাখতে পারতে। এসব কি বলছেন? আমি গরিব তা সত্যি, কিন্তু তাই বলে আমি একটা মানুষের থেকে তার স্বর্ণমুদ্রা এভাবে চুরি করে নেব? না না, এটা আমার দ্বারা হবে না। আসো, তোমাকে আমি কিছু দিতে চাই। তোমার সততার পুরস্কার তুমি পাবে। এই বলে তখন সুবর্ণাকে নিয়ে বুড়ি তার একটা সুন্দর সোনার পার্লারের সামনে দাঁড় করিয়ে দিল আর বলল, এটা আমার সোনার পার্লার। এই পার্লারে সোনার ফেসিয়াল ক্রিম আছে। এটা যদি কেউ মুখে লাগায়, তার চেহারা আগের চেয়ে 10 গুণ সুন্দর হয়ে যাবে। এটা আমি তোমাকে উপহার দিলাম। আমি এবার আসি। এই বলে বুড়ি সেখান থেকে চলে গেল। সুবর্ণা বুড়ির কথা বিশ্বাস করে তাড়াতাড়ি করে সেই লোকটাকে ফোন দিল আর বলল তার মেয়েকে নিয়ে যেন পার্লারে আসে। তারপর সেই গুন্ডা লোকটি তার মেয়েকে নিয়ে পার্লারে আসলো। সোনার পার্লার দেখে সবাই অবাক হয়ে গেল। সুবর্ণা তারপর তার মেয়েকে সুন্দর করে ফেসিয়াল করিয়ে দিল, আর সেকেন্ডের মধ্যেই তার চেহারা আগের চেয়ে 10 গুণ বেশি সুন্দর হয়ে গেল। আরে, আপনি তো দেখি জাদু জানেন। একটু আগে আমার মেয়ের অবস্থা কি করুণ ছিল, আর আপনি এখন কিভাবে ফেসিয়াল করালেন যে আমার মেয়ের চেহারা এমন চকচকে হয়ে গেছে? ধরুন, আপনাকে আমি খুশি হয়ে এই 1,00,000 টাকা পুরস্কার দিচ্ছি। আপনি আমার মেয়েকে অনেক সুন্দর করে দিয়েছেন। তারপর সেই লোকটা তার মেয়েকে নিয়ে চলে গেল। এদিকে তার মেয়ের বিয়েতে যত মানুষ এসেছিল সবাই তার মেয়ের রূপের প্রশংসা করছিল, আর তখন তারা বুড়িমার কথা বলে দিল। কেননা সেখানে সুবর্ণা সেই পার্লারের নাম রেখেছিল বুড়িমার সোনার পার্লার। আর সেখানে তখন এক এক করে গ্রামের সবাই আসতে লাগলো। শুধু গ্রামের মানুষ নয়, শহর থেকেও মানুষ আসতে লাগলো সেই সোনার পার্লারে। আমার কপাল খুলে গেছে। ওই বুড়িমা আমাকে যেই পার্লার দিয়ে গেছে, এখানে এখন প্রতিদিন এত এত মানুষ আসে, আমি কাজ করে কুল পাই না। আমার ওই বেঈমান অকৃতজ্ঞ মেয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আর আজ আমি নিজেই এত বড় পার্লারের মালিক। আমার ব্যাংকে এখন কোটি কোটি টাকা। এই মেয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জানি না আমার মেয়ে আর ছেলে এখন কোথায় আছে। এদিকে সুবর্ণার ছেলে ও মেয়ে শহরে গিয়ে কোনো সুবিধাই করতে পারেনি। তারা নিঃস্ব হাতে খালি হাতে গ্রামে ফিরে আসে, আর যখন জানতে পারে তাদের মা একটা বড় এত সুন্দর পার্লারের মালিক, তখন তারা এসে তাদের মায়ের পা জড়িয়ে ধরে। মা, আমাকে ক্ষমা করে দাও। তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি, তার শাস্তি আমি পেয়েছি। শহরে যে টাকা নিয়ে পার্লার খুলবো বলেছিলাম, সেই টাকা ছিনতাই হয়ে যায়। তারপর অনেক খুঁজে আমি কোনো কাজ পাইনি। আমি আর তোমার ছেলে তোমার কাছে ক্ষমা চেয়ে ফিরে এসেছি। মা, আমাকে ক্ষমা করে দাও। তোকে তো ক্ষমা করেই দেব, কিন্তু তারপরও তুই আমার সঙ্গে যা করেছিস তা কখনো ভুলবো না। এখন তোদের অবস্থা খারাপ, আমার অবস্থা ভালো, তাই আমার কাছে ফিরে এসেছিস।
তবে মনে রাখবি, বিপদেই বন্ধুর পরিচয়। আর তোরা আমার সন্তান হয়েও আমাকে দেখিসনি। নিয়ে যা তত টাকা লাগে, কিন্তু আমার কাছে আর কখনো আসবি না। টাকা লাগলে টাকা নিয়ে চলে যাবি। সুবর্ণা তার ছেলে মেয়েকে আর নিজের কাছে রাখেনি, বাকিটা জীবন নিজের মতোই কাটিয়ে দেয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।